বিয়ের 1 মাস পর আমার বউ নীলা বলল, তোমার বিধবা বোনটাকে এই বাড়ি থেকে বের করতে হবে, অন্যথায় আমি তোমার বাড়ি থেকে বের হয়ে যাব। বাড়ি থেকে বের হয়ে যাওয়া মানে তো বুঝোই, আমার নিজের পথ আমি দেখবো, তোমার সাথে আমার কাটকুট হয়ে যাবে আর কি। আমি তখন অফিসে যেতে প্রস্তুতি নিচ্ছি, সাদা শার্টটা গায়ে জড়িয়ে দুটো বোতাম লাগিয়েছি মাত্র। এর মধ্যে এই কথাটা বলল নীলা। শুনে আমি চমকে উঠলাম, একটু নয় অনেক বেশি চমকে উঠলাম। ভেবেও মিলাতে পারছিলাম না এটা আমার স্ত্রী নীলার মুখের কথা। তাই এই কথাটা যে নীলার নয় আমার শোনা কোনো ভ্রম তা পরীক্ষা করতে শার্টের বাকি বোতামগুলো না লাগিয়ে নীলাকে জিজ্ঞেস করলাম, নীলা তুমি তো আমায় কিছু বলনি না? নীলা নাক মুখ এবং চোখ আগুন বর্ণ করে বলল, আমি জানতাম এসব কথা তোমার কান দিয়ে কোনোদিনও ঢুকবে না, মানে তুমি শুনেও না শোনার ভান করে থাকবে। কিন্তু আমি যে অত সহজ সরল কোনো মেয়ে না নয়ন, আমি অত ঝামেলা সহ্য করতে পারবো না। তোমার বোনকে আজকে সাফ সাফ জানিয়ে দেবে তার নিজের পথটা যেন সে নিজেই দেখে। এই বাড়িতে একসাথে আমি থাকতে পারবো না, আমার এসব ভালো লাগে না। আমরা আলাদা কোনো বাড়ি নেব অথবা সে আলাদা বাড়ি নেবে। এখন তো আমার কথাটা শুনেছো না? এদিকে আমার বড় বোন বারান্দায় দাঁড়িয়ে নীলার সব কথা শুনছে আর মনে মনে কষ্ট পাচ্ছে। তারপর নীলা হো হো করে হাসলো। আমি আবার বাড়াবাড়ি না করে অফিসে চলে গেলাম। অফিসে এসে ভাবতে লাগলাম, আমার স্ত্রীর এই হাসিটা গত রাতের শেষ ভাগেও আমার কাছে জান্নাতের কোনো সুগন্ধি ফুলের পাপড়িদের হাসি ছিল, কিন্তু আজ এখন ওর হাসিটাকে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো ডাইনি বুঝি আমার পাশে দাঁড়িয়ে থেকে হাসছে। মনে হচ্ছে ওর চোখ নাক এবং মুখ থেকে বের হয়ে আসছে বিষাক্ত কিছু সাপের ফনা। নীলাকে এখন আমি কি প্রতি উত্তর করব বুঝতে পারছি না, কারণ আমি বিশ্বাস করতে পারছি না নীলা আমার বোনের সাথে এমন বিশ্রী ব্যবহার করতে পারে। মাত্র 1 মাস আগে নীলার সাথে আমার বিয়ে হয়। বিয়ের পরপর আমার শ্বশুর তার আদরের কন্যা স্বামীকে আর বেকার করে রাখেননি। নিজের অফিসে তিনি আমায় একটা মর্যাদা সম্পন্ন চাকরির ব্যবস্থা করে দেন। বিকেল বেলা অফিস থেকে বাসায় আসলাম, শার্টটা গা থেকে খুলে হাতের উপর রেখে সোফার ওপাশে বসলাম। আমি বসে বললাম, আপু তোমায় কিছু বলেছে? নীলা মুখ কালো করে বলল, আমি তোমার কাছে কোনো ইন্টারভিউ দিতে পারবো না। সোজা সাপটা কথা বোঝো না তুমি? বলছি তোমার আপুর সাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না, আমার অসহ্য লাগে। কেন থাকতে পারবে না? নীলা এবার প্রচন্ড রেগে গেল। তার হাতে যে টিভি রিমোটটা ছিল তাই ছুঁড়ে মারলো সামনের কাচের জানালায়। সঙ্গে সঙ্গে জানালার কাচের খানিক অংশ ঝনাত করে ভেঙে পড়লো নিচের দিকে। জানালার কাচ ভাঙার শব্দ শুনে দৌড়ে ড্রয়িং রুমে এলো আপু। আপু এসে অস্থির হয়ে বলল, কি হয়েছে নীলা? জানালার কাচ ভাঙলো মনে হয়। নীলা তার কথার কোনো উত্তর দিল না, সে সোফায় বসে রাগে ফুঁসতে লাগলো। আপু তখন নীলার কাছে এসে ওর একটা হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, তোরা কি ঝগড়া করেছিস? নীলা সঙ্গে সঙ্গে আপুর কাছ থেকে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। আপু কিছু বুঝতে পারছে না, আপা বোকার মতো তাকিয়ে রইল নীলার দিকে। নীলা সঙ্গে সঙ্গে একটা চড় বসিয়ে দিল আপার গালে। আপাকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ডিসগাস্টিং, আমার কাছে আসবে না। আমি পাশে থেকেও কিছু করতে পারলাম না, যা দেখে আপা রীতিমতো অবাক হয়ে গেল। আমার উপর অনেক রাগ করে আপা অন্য রুমে চলে গেল। দুপুরে ঘরে কোনো রান্না বান্না হয়নি। আপুর কাছে জিজ্ঞেস করি নীলার সাথে তার কোনো বড় সমস্যা হয়েছে কিনা। আপুও বড় অবাক হয়েছে, সেও ভাবতে পারছে না নীলা কেন এমন করছে। বড় আপা আমাকে জাপটে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। তখন আপুর চেহারাটা অসহায়ের মতো জীর্ণ শীর্ণ দেখাচ্ছিল। আমি আপুকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি এর একটা বিহিত করবই। তারপর চোখ মুছে রুমে চলে আসলাম। দেখলাম নীলা আমায় কোনো কিছু না জানিয়ে ওর বাবার বাড়ি চলে যাচ্ছে। আমাকে কোনো কিছুই বললো না, আমিও তাকে আটকালাম না। পরের দিন আমি নীলাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় আছো? নীলা বলল, জাহান্নামে। আমি বললাম, তুমি কি সুন্দর করে কথা বলতে পারো না? নীলা ওপাশ থেকে তাচ্ছিল্য করে হেসে বলল, না আমি সুন্দর করে কথা বলতে পারি না। সুন্দর করে কথা বলতে পারে তোমার বোন। এখন থেকে রাত দিন ওর কথাই শোনো। আচ্ছা তুমি এমন করছো কেন? ও তো অসহায়, বাবা মা মারা যাওয়ার পর আমি আর ও ছাড়া আমাদের আর কেউ নেই। ওর জামাইটাও মারা গেছে, ও আমায় ছেড়ে আর কোথায় যাবে বলো? নীলা হেসে বলল, যেতে বলেছে কে? তোমরা একসাথেই থাকো, আমি আমার পথ দেখছি। তোমার বোন প্রয়োজন, বউ না। ছি, এমন করে বলছো কেন নীলা? সাথে সাথে ওপাশ থেকে ফোনের সুইচ অফ করে ফেললো নীলা। আমি অনেক চেষ্টা করেও আর ওর সাথে যোগাযোগ করতে পারলাম না। আপু এতক্ষণ আমার রুমের দরজার পাশে ছিল, সে আমাদের কথোপকথন শুনে সবকিছু বুঝতে পেরেছে। ফোন কেটে দিয়ে আমি যখন ক্লান্ত মানুষদের মতো চেয়ারটা হেলান দিয়ে বসলাম, তখন আপু হাউ মাউ করে কেঁদে উঠলো। আমি অস্থির হয়ে ওর দিকে তাকালাম। আপু কাঁদতে কাঁদতে বলল, নয়ন আমার জন্য তোদের সংসার ভাঙুক আমি তা চাই না রে ভাই। আমার শরীরে এখনো শক্তি সামর্থ্য আছে, কোথাও না কোথাও ঠিক আমি কাজ মিলিয়ে নিতে পারবো। কাজ করে টাকা হলে থাকার জায়গারও অভাব হবে না। আপুর কান্নার সাথে সাথে আমারও কেমন কান্না এসে গেছে। আমার সব কিছু মনে পড়ছে। ছোটবেলায় যখন মাঠে ফুটবল খেলতে গিয়ে কাজ বিধিয়ে আমার পা কেটে ফেলেছিলাম, তখন আপুর কি কান্না। কাঁদতে কাঁদতে ও প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। আম্মা যখন মারা যাবেন তখন তিনি বলে গিয়েছিলেন, আমি না থাকলে কি হলো, তোর তো বোন আছে, চিন্তা করিস না, আমার জন্য দুঃখ করিস না বাবা। বোনেরাই তো মায়ের ছায় নিয়ে বড় হয়। মা মরে গেলে বোনদের কাছ থেকে ভাইরা মায়ের ঘ্রাণ নেই, আদর নেই। আমার গলা ভেঙে কান্না আসছে, আমি কাঁদছি। কিছুতেই আপুকে ছেড়ে আমার থাকা সম্ভব নয়। প্রয়োজনে এমন অহংকারী নীলা কিংবা তার বাবার অফিসে চাকরি দুটোই ছেড়ে দিতে পারি আমি। আমার কোনো চাকরি না জুটুক, দিনমজুরের কাজ করে হলেও বোনের ছায়া মায়ে থাকতে চাই আমি। 3 দিন পর নীলার বাবার অফিসে রিজাইন লেটার পাঠিয়েছি আমি, আর সাথে একটা চিঠি। সেই চিঠিতে লেখা, বাবা একটা কথা বলি, বেয়াদবি নেবেন না, আমি বোঝাবার জন্য একটা কথার উদাহরণ টানছি।
ধরুন হুট করে মারা গেলাম, নীলা আর আমার একটা সন্তান রেখে, আর আমার মা খুবই অত্যাচারী, আমার মৃত্যুর পর নীলাকে ঘাড় ধরে তাড়িয়ে দিল, তখন নীলা গিয়ে উঠবে কোথায়? আপনার ঘরেই তো, তাই না? তখন কি আপনার ছেলে নীলাকে তাড়িয়ে দেবে? আপনার পুত্রবধূ যদি বলে নীলাকে বাসা থেকে বের করে দিতে, তখন আপনার ছেলে কি তার বোনকে বের করে দেবে? নিজের স্ত্রী কথায় নিজের অসহায় বোন ভাগ্নিকে বের করে দেয়া কি আপনি সমর্থন করবেন? বোনের চরিত্র মন্দ হলে ভিন্ন কথা, কিন্তু চরিত্র যদি ভালো হয়। বাবা, আপনার অহংকারী মেয়ে নীলা আমার সঙ্গে ঠিক এই কাজটি করেছে। সে চায় আমার বোনকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেই। আমার পক্ষে এটা কিছুতেই সম্ভব না বাবা। নীলা যদি আমার বোনকে সহ্য করতে না পারে, নীলা দূরেই থাকুক, আপনার কাছে থাকুক। আর আপনার অফিসের চাকরিটা আমি করব না বাবা। কারো দয়ার চাকরি করার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। আমার শ্বশুর চিঠিটা পড়ে ভাবনায় পড়ে গেল। সেদিনই সন্ধ্যার পর আপার সাথে বিভিন্ন বিষয়ে বসে গল্প করছি আমি, ঠিক তখনই কলিং বেলে কেউ চাপলো। পরপর 3 বার আপাকে বিছানায় বসিয়ে রেখে আমি দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে অবাক হলাম। নীলার বাবা এসেছেন, সাথে নীলাও। আমি বাবাকে সালাম দিয়ে বললাম ঘরে আসতে, কিন্তু তিনি ঘরে আসবেন না। তিনি বললেন আপুকে ডাকতে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম তখন, না জানি তিনি আমার বোনকে কি অপমান করে আবার। তাই ভয়ে ভয়ে আমি আপুকে ডাকলাম। আপু এসে মাথায় কাপড় দিয়ে সালাম দিল বাবাকে, তারপর ঘরে যাওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু তিনি ঘরে গেলেন না। তিনি রাগত স্বরে নীলাকে বললেন, জয়নবের পায়ে পড়ে ক্ষমা চাইবে তুমি। ও যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পা ধরে বসে থাকবে। বাবার কথার সাথে সাথেই নীলা আপুর পায়ে পড়ে গেছে। আপু লজ্জায় তার পা সরিয়ে নিয়ে নীলাকে টেনে বুকে নিয়ে বলল, তুমি না আমার বোন? বোনেরা তো পায়ে থাকে না, থাকে বুকে। নীলা কাঁদছে। আপুর বুক থেকে সে কাঁদতে কাঁদতে বলছে, সরি বুবু, বুবু আমার ভুল হয়ে গেছে। আমি পর মানুষের কথা শুনে মনে করেছিলাম একা থাকাতেই সুখ। আমি ভীষণ ভুল করেছিলাম বুবু, আমায় মাফ করে দিন প্লিজ। বাবা তখন মোলায়েম কণ্ঠে বললেন, নীলা তুমি তোমার বান্ধবীর কুপরামর্শে এবং তোমার বাবার অর্থবিত্তের অহংকারে তোমার স্বামী কিংবা তার বোনকে এত